একই পথ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ একজন এসপি ভাবছেন আমার সিভিক ভলেন্টিয়ার তার বেতন কি করে বাড়বে, একজন এসপি ভাবছেন কোন ঘাটটা কি করে ভাববে, আরেকজন এসপি ভাবছেন সঠিক সময় সেলুট দেয়নি কোন ঘাটটাকে কি করে আমি সাসপেন্ড করবো, প্রসিডিং করবো, তার বেতন থেকে নেব। একটাই পথ, একই আইন। তো আমি আশা করব সেই সংখ্যা কিন্তু বাড়ছে। আমার 37 বছর চাকরি, অনেক মুখ্যমন্ত্রী দেখেছি, অনেক সরকার দেখেছি, অনেক পুলিশ মন্ত্রী দেখেছি, অনেক সাহেব দেখেছি, অনেক এসপি ডিআইজি দেখেছি। আমি বাম রাজত্বের বিশেষ করে এসপি সাহেবদের যে অত্যাচার, কথায় কথায় যেভাবে আক্রমণ আসতো, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে, রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিচুতলার পুলিশ কর্মীদের সঙ্গে আমাদের কর্তৃপক্ষের ব্যবহারের কিন্তু পরিবর্তন হয়েছে। আমি দেখিনি আমার 37 বছর চাকরিতে যে পুলিশের এত গুরুত্ব। পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী যদি কোনো কর্মচারীর কথা ভাবেন, 56টা ডিপার্টমেন্টের মধ্যে সব থেকে প্রথমে ভাবেন কিন্তু এই পুলিশ ডিপার্টমেন্টের কর্মচারীদের কথা। একটা জেলার উন্নয়ন কিভাবে এগোবে, ডিএম সাহেবের সঙ্গে সঙ্গে মন্ত্রীদের সঙ্গে সঙ্গে সমান দায়িত্ব থাকে আমার জেলার পুলিশ সুপারদের মতামত এবং গুরুত্ব পায় আমাদের রাজ্যের উন্নতির ব্যাপারে। এটা দেখিনি কোনোদিন। কন্যাশ্রী, যুবশ্রী, অনেক শ্রী যত উন্নয়ন চলছে, কোন উন্নয়ন পুলিশকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গে হচ্ছে না। পুলিশের এত গুরুত্ব আমি 37 বছরে কোনোদিন দেখিনি, যা এই রাজত্বে দেখতে পাচ্ছি। তাহলে এই যে গুরুত্ব সরকার আমাদের দিচ্ছেন, আমাদের দায়িত্বটা বেড়ে যায় না? আমরা যে যে র্যাঙ্কে চাকরি করি, আমাদের বেতন যা যা হোক, আমাদের দায়িত্ব কিন্তু অনেক বেড়ে যায়। এই কথাটা আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে। আমরা যারা পুলিশে কাজ করি, আমরা যারা সহায়ক পুলিশে কাজ করি, আমাদের মনে রাখতে হবে আমরা এমন কোনো কথা বলবো না, আমরা এমন কোনো কাজ করব না যে কাজটার জন্য আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাথা মতো হতে পারে। আমরা এমন কোনো ব্যবহার করব না যার জন্য বিরোধী পক্ষের কাছে মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হতে পারে, যার জন্য আমার ডিজি সাহেবের মাথা মতো হতে পারে, আমার পশ্চিম মেদিনীপুরের বড় সাহেবের মাথা মতো হতে পারে। আর আমরা যারা ওয়েলফেয়ার কমিটি করি, যারা সিভিক ভলেন্টিয়ারদের কথা বলি, যারা কনস্টেবলদের কথা বলি, যারা মৃত পুলিশ কর্মীর পরিবারের চাকরির কথা বলি, তাদের নেতা শান্তনু বাবুকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর কাছে উত্তর দিতে হতে পারে। এই কথাগুলো কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। আমি বিশ্বাস করি সবিতা এবং টোকন যে দাবিগুলো পেশ করলো, এর প্রত্যেকটা দাবি যুক্তিযুক্ত। আপনারা সরকারের হাতকে শক্ত করুন, মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রাখুন, শান্তনু বাবুর প্রতি আস্থা রাখুন, দেখবেন আপনাদের একটা একটা দাবি ঠিক মিটে গেছে। 2003 সাল মেদিনীপুরে আমার পোস্টিং ছিল, পুলিশ অ্যাসোসিয়েশন অফিসে থাকতাম। সুবল বাবু বলে এক 65 বছরের হোমগার্ড ছিলেন, মোহনপুরে বাড়ি। উনি কাঁদতে কাঁদতে বললেন, বিজিত 3 মাস চাকরি আছে, বাড়ি গিয়ে কি করবো, এই অল্প বেতন, রিটায়ারে 3 সরকার মাত্র 50,000 টাকা দেবে। সেই কথাটা আমি ভুলিনি। সেই 3 সাল আর 2020 সাল 17-18 বছর কিন্তু বেরিয়ে গেছে। ওয়েলফেয়ার কমিটি তৈরি হওয়ার পর শান্তনু বাবুকে বলেছিলাম 8ই অক্টোবর পশ্চিম মেদিনীপুরে প্রথম সারা পশ্চিমবঙ্গের মধ্যে প্রকাশ্য সমাবেশ হয়েছিল। সেখান থেকে ফিরে প্রথম শান্তনু বাবুর কাছে বলেছিলাম 10 দিনের মধ্যে
আপনাদের 50,000 টাকা বেড়ে 3 লক্ষ টাকা হয়েছিল। আমরা জানি হোমগার্ড এবং এনভিএফ আজকে আমাদের পুলিশ বাহিনীর অবিচ্ছেদ্য অঙ্গ। তাদেরকে বাদ দিয়ে আজকে পুলিশ বাহিনীর কথা ভাবা যায় না, তাদেরকে বাদ দিয়ে পুলিশ প্রশাসনের কথা ভাবা যায় না। তাই আপনাদের দাবির প্রতি আমরা কিন্তু একমত। আর একটা দাবি আছে, যে দাবিটা আপনাদের রাজ্য কমিটিগুলো করেনি। আমি বিভিন্ন জেলায় গেছি, আমি সাহেবদের সঙ্গে কথা বলেছি, তারা একটা কথা বলেছেন, বিজিত বাবু শান্তনু বাবুর সঙ্গে কথা বলুন। আমাদের মুখ্যমন্ত্রী নলেজে দেন 2006-07 পর্যন্ত আমাদের এনভিএফ বাহিনী হোম ডিপার্টমেন্টের অধীনে ছিল। যেদিনকে হোম ডিপার্টমেন্টের হাত থেকে এনভিএফ বাহিনী চলে গেছে, এনভিএফ বাহিনীর দুঃখ দুর্দশা বেড়েছে, তাদের ফাইল আর এগোতে চায় না। আমি স্যারকে অনুরোধ করবো, ইমিডিয়েট স্যার, এর জন্য সরকারের একটা টাকা খরচ হবে না, একটা অর্থ ব্যয় করতে হবে না। আমাদের এনভিএফ বাহিনীর লোকেরা যাতে পুনরায় হোম অ্যান্ড হেলথ ডিপার্টমেন্টে আসতে পারে, দয়া করে দেখুন স্যার। আরেকটা দাবি, আমাকে আপনারা বিভিন্ন মিটিংয়ে করেছেন, অথচ কাগজে নেই। আপনারা বলেন, আপনারা আমাকে পোশাক দেখিয়েছেন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে, যে আপনাদের মেয়েরা কি খাঁটি পোশাক পায়। মেদিনীপুরে দেখিয়েছেন যে জামাটা পান, যে প্যান্টটা পান আপনারা ব্যবহার করতে পারেন না। তাই আপনারা দাবি করেছেন, রাজ্য সরকার যেমন ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন সমস্ত পুলিশ কর্মীর পোশাকের পরিবর্তে টাকার দাবি মেনে নিয়েছিলেন, আমি অনুরোধ করব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যেন সেই বার্তা যায়, টাকা দেওয়া হয় পোশাকের পরিবর্তে। তাহলে ম্যান পাওয়ার মিসইউজ হবে, কম হবে, গাড়ি মিসইউজ কম হবে, অথচ হোমগার্ড এবং এনভিএফ বাহিনী যে পোশাক পাবে সেই পোশাকটা তারা ব্যবহার করতে পারবে। প্রোগ্রাম বলছিল কয়েকদিন আগে, স্যার দেখুন এই পোশাকটা, এরা যে বাজারের ব্যাগ তৈরি হতে পারে, এরা কোনো হোমগার্ড বাহিনীর লোকে বা এনভিএফ বাহিনীর লোকের পোশাক তৈরি হতে পারে না। আমরা জানি অনেকের বিরোধিতা করেছিলেন, পুলিশের তখন পোশাকের পরিবর্তে টাকা চালু হলো, অনেকে বিরোধিতা করেছিলেন। যারা 10 to 30% টাকা নিজের পকেটস্থ করতেন, পোশাক বন্ধ হয়ে গেলে সেই কমিশনের টাকা তাদের বন্ধ হয়ে যাবে, তারা বিরোধিতা করেছিলেন। আমি স্যারকে বলেছিলাম, অর্ডার হওয়ার 7 দিন আগে আমার ব্যারাকপুরের অনেকে খবর পেয়ে গেছিলেন যে পোশাকের পরিবর্তে টাকা হবে। সেই পোশাক 7 দিনের মধ্যে কয়েক কোটি টাকার পোশাক নিয়ে ব্যারাকপুরের স্টোরে রেখে দেওয়া হয়েছে, আজও পড়ে আছে, আজও পড়ে আছে। এই অবস্থায় কিন্তু চলছে। আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু সংঘবদ্ধ হন, দেখবেন একটা একটা দাবি আপনাদের নিশ্চয়ই পূরণ হবে, একটা একটা দাবি নিশ্চয়ই পূরণ হবে। কিন্তু আমার খারাপ লাগে কখন জানেন, এক এক সময় আপনারা বিভ্রান্ত হয়ে যান। আপনারা যা কিছু ফেসবুকে দিয়ে দেন, আপনারা হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, আপনারা বিভিন্ন রকম যে কথাগুলো আমাদের বলা উচিত নয় সেই কথাগুলো বলে ফেলেন। আর আমরা যারা সরাসরি ওয়েলফেয়ার কমিটিতে নেতৃত্ব দেই, নেতা কেউ নেই আমাদের, আমরা প্রতিনিধি। সরকার মনে করেছেন আমরা কিছুদিনের জন্য আপনাদের অভাব অভিযোগ সরকারের কাছে শান্তনুবাবুর মাধ্যমে তুলে ধরবো। আচ্ছা, যেদিন তাদের মনে হবে যে আমরা করছি না, সেদিনকে আমাদের কিন্তু সরে যেতে হবে। কোন জেলায় কোন ইউনিটে ওয়েলফেয়ার কমিটির কোন নেতা নেই, সবাই আমরা প্রতিনিধি মাত্র। আপনাদের অভাবের কথাগুলো, দুঃখের কথাগুলো সরকারের কাছে পৌঁছে দেওয়াটাই আমাদের কাজ। কিন্তু সেই কাজকে আমরা সঠিকভাবে করছি? আমরা যেভাবে দাবি করি, আমরা অনেক ক্ষেত্রে যারা ওয়েলফেয়ার কমিটিতে নেতৃত্ব দিই কাজগুলো করিনি। আমি দুঃখের সঙ্গে বলছি, কালকে বলছিলাম, কালকে প্রায় 8:30 পর্যন্ত মেদিনীপুর পুলিশ লাইনে ছিলাম। আমি বলছিলাম যে আমরা কাজ করি না। আমাদের প্রায় 5 লক্ষ পুলিশ কর্মী এবং সহযোগী পুলিশ কর্মী আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা খারাপ ভাবতে পারেন, এখনো আমরা 25% বেশি
পুলিশ কর্মী বা সহযোগী পুলিশ কর্মীর কাছে পৌঁছাতে পারি? কেন কেন আমরা যাচ্ছি না? কেন এত মানুষ অবহেলিত থাকছে? কেন এত লোকের কাছে ওয়েলফেয়ার কমিটিকে সরকারের বার্তাগুলো আমরা পৌঁছে দিতে পারছি না? এটা আপনাদের ভাবতে হবে। আমরা গুটি কয়েক লোককে নিয়ে চলছি। মেদিনীপুরে গেলে তারা, বাঁকুড়ায় গেলে তারা, জলপাইগুড়ি গেলে তারা, অথচ কিন্তু আমরা ভাবি না যে আরো বেশি মানুষকে আমাদের সংগঠিত করতে হবে। রাতে মুখ্যমন্ত্রী খবর রাখেন যে শান্তনু বাবুকে পশ্চিমবঙ্গের পুলিশ কর্মী, সহযোগী পুলিশ কর্মী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী, তাদের পরিবারের লোকেরা নেতা হিসাবে মানে কিনা, তার কথা শুনে কিনা, তার অধীনে কত লোক আছে। যদি তার কাছে খবর থাকে যে শান্তনু বাবু ডাকলে 200-400 বেশি লোক হয় না, তার বার্তা যায় না, শান্তনু বাবু শত চেষ্টা করলেও কিন্তু আপনাদের দাবি আদায় করতে পারবেন না। যদি আমার এসপি সাহেবের কাছে খবর থাকে যে শ্যামলকে এই জেলার লোকেরা মানে না, শ্যামল যায় না, শুধু লাইনে ঘোরাঘুরি করে, দেখবেন এসপি সাহেবের কাছে খবর থাকবে শ্যামল বা সুপুর এরা যখন যাবে 2 ঘন্টা বসে থাকলে বলবেন বসতে বলো, আজ নয় কাল আসো। আর যদি সাহেবের কাছে খবর থাকে যে শ্যামলের সারা মেদিনীপুর জেলায় কিন্তু লোক ভালোবাসে, শ্যামলের কথা মূল্য আছে, 10টা লোক বসে থাকতে থাকতে বলবেন ঠিক আছে শ্যামলের অনেক কাজ আছে, আমি 2 মিনিট কথা বলি। একইভাবে ডিজি সাহেব যদি খবর থাকে, সিপি সাহেবের কাছে খবর থাকে ক্যালকাটা পুলিশে যে রুলের সঙ্গে লোক আছে কিনা, বিনীতা সড়ক ঠিক আছে কিনা, কত টাকা পকড়স্থ করে কত লোককে ভুল বোঝায়, সে ডাকলে লোক আসবে কিনা। চক্রান্ত আপনারা দেখতে পাচ্ছেন। আমি স্যারকে বলছিলাম একটু আগে, আমাদের বড় সাহেবকে, যে এমন চক্রাও যে যারা ওয়েলফেয়ার কমিটিটাকে খেয়ে দেওয়ার চেষ্টা করছিল তারা ধ্বংস হয়েছে। অবশ্য তারা ওয়েলফেয়ার কমিটির শান্তনুবাবু বিনীতা সড়ক টোটালটা দিয়ে হাত বাড়িয়েছিল। প্রতিনিয়ত ওরা চক্রান্ত করে চলেছে। যারা মনে করে পুলিশের চাকরিটা ব্যবসা, তারাই ওয়েলফেয়ার কমিটিটাকে মানবে না, তারা মুখ্যমন্ত্রীর সততাকে মূল্য দেবে না, তারা শান্তনুবাবুর লড়াইকে মূল্য দেবে না। এই কথাগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আপনারা আলিপুরদুয়ার থেকে 17 জন এসছেন, দার্জিলিং থেকে 40 জন এসছেন। আপনারা কতজনের প্রতিনিধি হিসাবে এসছেন? দার্জিলিং জেলায় কম করে 8 থেকে 10 হাজার আছে সহায়ক পুলিশ কর্মী, পুলিশ কর্মী। যে 40 জন এসছেন, আপনাদের কি দায়িত্ব? কেরম কেরম বাড়ি চলে গেলাম না, আপনারা প্রতিনিধি হিসাবে এসছেন। এখানে কি আলোচনা হলো, কে কে ছিল, কি দাবি উত্থাপন হলো, সবকিছু আপনাদের এই 40টা লোকের বা আলিপুরদুয়ারের 17টা লোকের দায়িত্ব সেই জেলার প্রত্যেকটা মানুষের কাছে, তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার আমরা করি না। যতদিন ফাঁকি দেবেন ততদিন নিজেরা ফাঁকিতে পড়বেন। আমি পারবো না, যে কথাগুলো শুনলে আপনাদের ভালো লাগবে শুধু হাততালি দেবেন, যে কথাগুলো শুনলে আপনার ভালো লাগবে আপনি হাততালি দেবেন, সেই কথা বলতে পারবো না। আর 1 বছর 2 মাস চাকরি আছে, চলে যাব, তো আপনাদেরকে শেষ দিন পর্যন্ত একই কথা বলবো। আমার 37 বছরের অভিজ্ঞতা, 59 বছর বয়স। আমি একটা কথা বুঝেছি যে আমরা যারা পুলিশে কাজ করি, যে র্যাঙ্কেই কাজ করি, আমাদের সংঘবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই। 6 অক্টোবরের আগে পর্যন্ত ওয়েলফেয়ার অফিসে লোক আসা বন্ধ হয়ে গেছিল, লোক কমে যাচ্ছিল। অনেকে ভাবছিল ওয়েলফেয়ার উঠে গেল, শান্তনু বাবু শেষ, বিনীতা সড়ককে আইবি থেকে মেদিনীপুরে পোস্টিং করে দিয়েছে, বিনীত গোয়েল সাহেব শেষ, বিনীত গোয়েল আর বিনীতা সড়কের একদিনে পোস্টিং হয়ে গেল। একটা দুষ্ট চক্র কাজ করছে ওয়েলফেয়ার কমিটির বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, আমাদের এই পুলিশ বাহিনীতে দেখে बोलते झंडा उड़ा दो, ওয়েলফেয়ার का झंडा उड़ा दो। 6 অক্টোবর কি বললেন মুখ্যমন্ত্রী? আমরা অক্সিজেন পেলাম, কে বলতে পারবেন? বডিগার্ড পুলিশ লাইনে কি বললেন? যে আগা যাচ্ছে কুত্তা বুক বুক করছে, এই কথার পরে আর কোনো কথা কোনো দরকার আছে? শুধু এই কথাটার জন্য আপনারা সবাই
এক সেকেন্ড প্রত্যেকে হাততালি দিয়ে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান, শুভেচ্ছা জানান। ওটাই সারা পশ্চিমবঙ্গ পুলিশ সহায়ক পুলিশ কর্মীদের অক্সিজেন জুগিয়েছে। যারা ভেবেছিল ওয়েলফেয়ার কমিটি শেষ, শান্তনু সিনহা বিশ্বাস শেষ, তারা দেখলো 12টা-14টা লোক বিভিন্ন জায়গা থেকে পরিবার পাঠিয়ে ভবানী ভবন বিক্ষোভ করলো। 1.5 ঘন্টার মধ্যে মনে মনে তদন্ত হয়ে গেল। শান্তনু বাবুর বুদ্ধিতে বিজিতা সড়ক নিয়ে এসে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য নাকি ভবানী ভবনে করেছে। যে ডিপার্টমেন্ট আমাকে খাদ্য দেয়, আমার পরিবারকে বাঁচায়, সেই ডিপার্টমেন্টের প্রতি আমরা বেইমানি করি না। রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের চিনিয়েছেন, পুলিশ বাহিনী আমাদের মর্যাদা দিয়েছে, সেই বাহিনীকে আমরা ছিনিমিনি খেলতে পারি না। তার প্রমাণ শান্তনুবাবু করে ছেড়েছেন, প্রমাণ দিয়েছেন। যার কর্তৃত্ব দেখেছেন 6 অক্টোবর। বডিগার্ড পুলিশ লাইন আমি জীবনে বলতে পারবো না যতদিন নিঃশ্বাস থাকে। বিচুতলার পুলিশ কর্মীদের কাছে এভাবে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়ান আমি আমার জীবদ্দশায় দেখিনি, আমি আমার চাকরি জীবনে দেখিনি। আপনাদের ভাবতে হবে, আমাদের সঠিক কাজটা করতে হবে। দাবি নিশ্চয়ই আদায় হবে। আমি একটা একটা করে দাবি করবো না, আমি বলছি এই দাবিগুলো দেখবেন, একটা একটা করে আমাদের হোমগার্ড এমভিএফ দাবি নিশ্চয়ই আদায় হবে। তাই আপনাদেরকে বলবো সংঘবদ্ধ। রাজনৈতিক চক্রান্ত চলছে, এক ধরনের রাজনীতিবিদ, এক ধরনের ডাক্তার, এক ধরনের তথাকথিত বুদ্ধিজীবী। আমি স্যারের সামনে বারবার বলেছি, যতদিন চাকরিতে থাকবো, ওয়েলফেয়ার কমিটির মাইক পাবো, আমি প্রশ্ন করব বুদ্ধিজীবী কারা, কারা বুদ্ধিজীবী আর কারা বুদ্ধিজীবী নয়, কোন কাজে বুদ্ধি লাগে না। আপনারা বলুন তো, জুতা সেলাই করতে বুদ্ধি লাগে না? লাগে কি লাগে না? রান্না করতে বুদ্ধি লাগে না? ট্রাফিকে ডিউটি করতে বুদ্ধি লাগে না? বড় সাহেব এত সুন্দর করে পশ্চিম মেদিনীপুর চালাচ্ছেন, বুদ্ধি লাগে না? শান্তনু বাবুর বুদ্ধি লাগে না? আপনাদের বুদ্ধি লাগে না? আপনারা যে কাজ করেন, ডিউটি করার জন্য জুতাটা পালিশ করেন, বুদ্ধি লাগে না? কিসের জন্য শুধু বুদ্ধি লাগে? কারা বুদ্ধিজীবী? আর এক শ্রেণীর সাংবাদিক যারা বিক্রি হয়ে গেছে। আমি সন্দেশকারীতে নিজে দেখেছি, বড় বড় মিডিয়ার লোকেরা ব্যাগে টাকা নিয়ে গিয়ে বিলি করেছে সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য। আমি নিজে দেখে এসেছি, আদিবাসী সম্প্রদায়ের, মুসলিম সম্প্রদায়ের মেয়েদেরকে টাকা দিয়ে বলছে তোমরাই অভিযোগ করো। সেই বিক্রি হয়ে যাওয়া সাংবাদিক গুলো আপনাদের বিরুদ্ধে, আমাদের পরিবারের বিরুদ্ধে লেগেছে। আপনাদের সংঘবদ্ধ হতে হবে। শান্তনুবাবু বলছিলেন বিজিতা, আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি 72 ঘন্টার নোটিশ, আমাকে 72 ঘন্টা টাইম দিন। আমি সারা পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ থেকে 50,000 লোক নিয়ে আসবো। ধর্মতলায় জমায়েত হবে, প্রত্যেকে রাতে মোমবাতি থাকবে, আমরা প্রত্যেকে হাঁটতে হাঁটতে আরতি করে যাব। আরো এগিয়ে আমরা খড়দা পর্যন্ত যাব। আমাদের বাড়ির মেয়ে, যে মহিলা ডাক্তার রেপ হয়েছে, মারা হয়েছে, তাকে আমরা সমবেদনা জানাবো। যে বা যারা করেছে তাদের উপযুক্ত শাস্তি চাইব, তার ফাঁসি চাইব। আর কি চলছে? যারা রাজনীতি করছেন, যারা ভোটের রাজনীতি করছেন, যাদের অস্তিত্ব নেই, যাদের টিআরপি বাড়ানোর জন্যই চেষ্টা, তারা কিভাবে পুলিশ কর্মীদেরকে আক্রমণ করছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি মুর্শিদাবাদে গেছিলাম, আমি জঙ্গিপুরে গেছিলাম। মিটিং শেষ হওয়ার পর বাড়ির মহিলারা বলছে বিজিতা আমাদের কথা আছে। আমি বললাম বলুন। বললাম আমাদের বাড়ির ছেলে মেয়েরা স্কুলে যেতে চাইছে না। আমি বললাম কেন?
বলছে তার সঙ্গে শিবিরের যে ছেলে মেয়েরা পড়ছে 7, 8, 9, 5, 6 তারা আমাদের বাড়ির ছেলে মেয়েদের বলছে তোর বাবা পুলিশ, তোর বাবা মার্ডার করেছে, তোর বাবা দর্শন করেছে। আমার ছেলে মেয়েরা বাড়ি ফিরে এসে ফরিদদিন আর ছুড়ে যেতে চাইছে না। রাজনীতিটা কত গভীরে দেখেছেন, কত গভীরে দেখেছেন। এতে সব থেকে শীতস্ত আমাদের বিরোধী দলের, আমি নাম করে বলছি, শুভেন্দু অধিকারী। আজ থেকে 8 মাস আগে বলেছিলেন লোকসভা নির্বাচনের আগে, তার কাছে তথ্য আছে সারা পশ্চিমবঙ্গে আমার কতগুলো ফ্ল্যাট আছে, কোথায় কোটি কোটি টাকা আছে, কোথায় কত জায়গা কিনে রেখেছি। আমি যেদিন এই কথাটা টিভিতে শুনছিলাম, আমার ছেলে আর আমার স্ত্রী কাছে ছিল। আমার ছেলে আর স্ত্রী হাসতে হাসতে ঢুকে পড়েছিল, ভগবানের দিব্যি বলছে, এই কালী ঠাকুরের মূর্তি আছে বলছি, হাসতে হাসতে উঠে পড়ছে। আমি পরের দিন ফিরলাম কলকাতায়। আমি বলতে শুরু করলাম যে আমাদের বিরোধী দলনেতা যদি প্রমাণ করতে পারেন যে আমার 10 ডিসমিল জায়গা যেখানে আমি থাকি তার বাইরে যদি কোথাও সারা পৃথিবীতে 1 ডিসমিল থাকে, তাহলে শুভেন্দু অধিকারীকে আমি পুত্র হিসাবে গ্রহণ করে সব টাকা আমি দান করে দেবো। আজও একই কথা মেদিনীপুরে বলছি। কয়েকদিন আগে টিভিতে বলছিলেন মেদিনীপুরের মানুষ নাকি তাকে খুব ভালোবাসে, ভোটের 3-4 দিন আগে। ওনাকে মেদিনীপুরের মানুষ কত ভালোবাসে আমার থেকে বেশি আর কেউ জানে না। উনি আমার বড় সাহেবকে আক্রমণ করেছিলেন, আমাকে অনেকে বলছিল বিজিতা মুখ খুলবেন না। আমি বললাম মুখ্যমন্ত্রীর কথাটাকে মূল্য দাও। বলো তার মানে রাধা হেঁটে যাচ্ছে, কুত্তা বুক বুক করছে। উনি টিআরপি বাড়ানোর জন্য এই কথাগুলো বলেন। ওনার টিআরপি ছিল, উনি মাঝে মাঝে মিডিয়াকে পুলিশের বিরুদ্ধে শান্তনু